ওকে, আমরা শুরু করি। গত ক্লাসে যেখান থেকে আমরা শেষ করছিলাম সেখান থেকে আমরা শুরু করি। আহ, সেটা হলো যে আপনার ম্যাটা টাইটেল এবং ম্যাটা ডেসক্রিপশনস নিয়ে গত ক্লাসে কথা হয়েছিল। তো আমরা প্র্যাকটিক্যাল লাইভ দেখাইছিলাম যে কোনটা ম্যাটা ডেসক্রিপশনস এবং ম্যাটা টাইটেল কোনটাকে আমরা বলি। তারপরে হেডার ট্যাগ, এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস। বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি সেটা হলো টোটালি র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো, মানে কোন ফ্যাক্টরস গুলোর উপরে আপনার এই এসইওর যে বিষয়টা আছে সেটা সবচেয়ে নির্ভরশীল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করতেছি। তো যেহেতু আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো আমাদেরকে জানতে হবে সবগুলো, তো সেই ক্ষেত্রে আমি মেজরিটি র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো কিন্তু শুধুমাত্র আপনাদের সাথে আজকে আলোচনা করবো, এর বাইরে নয়। বাইরে অনেক র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে, সেগুলো হয়তো আপনাদের না জানলেও হবে। যেগুলো নিয়ে আমরা মূলত প্র্যাকটিক্যালি বা লাইভ কাজ করব, সেই র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলোই আমরা আজকে আলোচনা করব। তো এখানে আমি গত ক্লাসে যদি আপনাদেরকে একটু দেখাই, গত ক্লাসে ম্যাটা টাইটেল হলো যে এলিট পেইন্ট যে লেখাটা, সেটা হলো ম্যাটা টাইটেল। আর এর পাশাপাশি ম্যাটা ডেসক্রিপশন যেটা দেখছিলাম, আমরা যদি গুগলে একটু সার্চ দেই, ম্যাটা ডেসক্রিপশনটা নরমালি আপনার ওয়েবসাইটে দেখা যাবে না, কারণ এটা আমরা ওয়েবসাইটের কোনো জায়গাতে আমরা বসাবো না। এটা আমরা যখন অন পেজ অপটিমাইজেশন করব, এটা ইনভিজিবল থাকবে ফর ইউজার্স। ফর এক্সাম্পল, যে এলিট পেইন্টের যে ম্যাটা ডেসক্রিপশনটা আছে, এখানে আপনার কোথাও আপনাদের এই ম্যাটা ডেসক্রিপশনটা আপনারা দেখতে পারবেন না, যদি না আমি কোনো এখান থেকে কোনো ইউজ করি, কোনো কন্টেন্ট বা কোনো ডেটা যদি আমরা এখান থেকে কপি করি, তাহলে একটা ব্যাপার। সেক্ষেত্রে হয়তো আপনারা ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনারা দেখতে পারবেন। বাট যদি আমরা এই ওয়েবসাইটের ভিতরে কোনো লেখা বা কোনো আর্টিকেল বা কোনো কন্টেন্ট যদি আমরা ম্যাটা ডেসক্রিপশন হিসেবে ইউজ না করি, সেক্ষেত্রে এটা আপনাদের দেখার কোনো সুযোগ নেই। সো আপনাদের এখানে দেখেন, ম্যাটা টাইটেল হলো এটা, আর ম্যাটা ডেসক্রিপশনস কি তাহলে এই আপনার কি বলে এলিট পেইন্টের ম্যাটা ডেসক্রিপশনসটা আসলে কি, সেটা আমি এখন দেখতে চাচ্ছি। তো আমরা যদি গুগলে সার্চ দেই, যে ধরুন বেস্ট পেইন্ট কোম্পানি ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিই, তাহলে সার্চ দিলে আপনার দেখুন এখানে পেইন্ট কোম্পানিকে দেখাচ্ছে, এবং এই যে জিনিসটা সেটা হলো ম্যাটার ডেসক্রিপশন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এলিট পেইন্ট কি লেখা আছে দেখুন, এলিট পেইন্ট ফাউন্ডেড ইন 1952 was the first ever paint company to have been established in Bangladesh. Since its inception the company has grown to become এরপরে কিন্তু ডট 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 দেয়া আছে। বেসিক্যালি ব্যাপারটা হলো ম্যাটার ডেসক্রিপশন সবসময় আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ক্যারেক্টার হয়। দেখুন এখানে আগে আগে এটা আমি আপনাদের দেখাই যে এই লেখাটা এলিফ্যান্টের কোন জায়গায় আছে। এই যে অ্যাবাউট আস এর ভিতরে এই লেখাটা আছে, দেখুন ওয়াজ ফার্স্ট পেইন্ট কোম্পানি টু হ্যাভ বিন এস্টাবলিশড ইন বাংলাদেশ। তারপর কি সিন্স ইট ইনসেপশন দ্য কোম্পানি হ্যাজ গ্রোন টু বিকাম ওয়ান অফ দ্য কান্ট্রিজ লিডিং পেইন্ট ব্র্যান্ডস। অনেক কিছু এখানে লেখা আছে, এখান থেকে নির্দিষ্ট একটা জিনিস শুধুমাত্র ম্যাটার ডেসক্রিপশন হিসেবে এটা ইউজ হয়েছে। এখন কথা হলো যে ম্যাটা ডেসক্রিপশন হিসেবে আপনাদের এখানে ইউজ হলো, আমি যদি চাইতাম যে এই জিনিসটি ইউজ না করে অন্য কোনো লেখাও যদি আমি ম্যাটা ডেসক্রিপশন হিসেবে আমি ইউজ করতে চাইতাম, সেটাও আমি পারতাম। বাট সেটা যে আপনার ওয়েবসাইটের ভিতরে কোথাও থাকতেই হবে বিষয়টা কিন্তু তা নয়। ম্যাটা টাইটেল, ম্যাটা ডেসক্রিপশন এটা ওয়েবসাইটের কোনো কন্টেন্টের ভিতরে বা কোনো আর্টিকেলের ভিতরে থাকতেই হবে, না হয় আপনি গুগলে পাবলিশ করতে পারবেন না, সেটা কিন্তু না। ম্যাটা ডেসক্রিপশন আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো লেখা ছাড়া যত লেখা আছে বা যত ধরনের কন্টেন্ট আছে, সব কন্টেন্ট যদি আপনি বাদ দিয়েও আপনি চান যে আপনি একটা ইউনিক আলাদা একটা ওই লেখাগুলোর বাইরে, মানে এই ওয়েবসাইটের ভিতরে এলিট পেইন্টের ওয়েবসাইটের ভিতরে যত লেখাটাকে আছে সব লেখার বাইরেও যদি আমি চাই যে কোনো কি বলে যে আপনার অন্য একটা লেখা আমার, সেটা আমি গুগলকে শো করাতে চাই এই জায়গাটাতে, সেটাও কিন্তু সম্ভব। আর মূলত ম্যাটা ডেসক্রিপশন সেটাই হয়, কারণ আপনার ওয়েবসাইটের ভিতরের যে লেখা আছে সেটাই যে ম্যাটা ডেসক্রিপশনে বসাতে হবে তা যেহেতু বাধ্যবাধকতা নাই,
এই সুযোগটা আমরা এসইও এক্সপার্ট যারা তারা আমরা কাজে লাগাই। তারা কি করি, যেগুলো ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে আছে সেগুলো তো গুগল এমনিই পায়। তো আমি এমন একটা মেটা ডেসক্রিপশন এখানে আমার এখানে বসাবো, আমি যে মেটা ডেসক্রিপশনসটা মানুষ জানতে চায় বা মানুষ এই মেটা ডেসক্রিপশনস এর কিছু লেখা জোকা বা কিছু কিওয়ার্ডস দিয়ে সে গুগলে সার্চ দেয়, তাহলে কি হয়, সেটা হলো যে এক্সট্রা কিছু ভিজিটর্স বা এক্সট্রা কিছু ট্রাফিক আমি ওই মেটা ডেসক্রিপশনস এর থ্রু থেকে আমার এখানে আমি আমার সাইটে পাবো। এই সুযোগটাই মূলত আমরা এসইও যারা কাজ করি তারা এই কাজে লাগে। আর যদি বায়ারের চয়েস থাকে, হ্যাঁ, বায়ারের যদি চয়েস থাকে যে না তুমি আমার এখান থেকে এই জিনিসটাই তুমি গুগলকে শো করানোর ব্যবস্থা করে দাও, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই জায়গাটাতেই নিতে হবে, ওই জিনিসটাই আপনাকে নিয়ে তারপরে ম্যাটার ডেসক্রিপশন সেট করতে হবে, আর কিছু করার থাকে না। অনেক বায়ার যারা একটু স্মার্ট বায়ার, মানে যারা একটু এডুকেশন সম্পর্কে টেকনোলজি সম্পর্কে জানে, তারা কিন্তু এরকম চয়েস দিয়ে দিতে পারে। যেমন এলিট পেন কিন্তু চয়েস দিয়ে দিয়েছে, তারা তাদের কত সালে এটা ফাউন্ডেড হয়েছে সেই জিনিসটা হাইলাইট করতে চাইছে, তারা কিন্তু সেটা আমাদেরকে বলে দিছিল যে আপনি এই ম্যাটার ডেসক্রিপশনস এর এই ব্যাপারটাতে এই জিনিসটা ইউজ করবেন, মানে এই কন্টেন্টটা ওই আর্টিকেলটা ইউজ করবেন। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এটা ইউজ করতে হয়েছে বাই ডিফল্ট। এটা কিন্তু হলো যে মেইন ম্যাটার ডেসক্রিপশনস। এখানে আমি একটু ক্লিয়ার করি আপনাদের, এটা একটা ওয়েবসাইট, এই পুরো ওয়েবসাইটের একটা কমন ম্যাটার ডেসক্রিপশনস হবে এবং একটা কমন ম্যাটা টাইটেল হবে। এরপরে আবার প্রত্যেকটা যে আলাদা আলাদা পেজ আছে, এই যে দেখুন আমি যদি অ্যাবাউট আছে ক্লিক করি, তাহলে অ্যাবাউট আছে ক্লিক করলে দেখুন এখানে ম্যাটা টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা খেয়াল করেন উপরের দিকে ম্যাটা টাইটেল। এই অ্যাবাউট আছে যখন আমি ঢুকলাম, এই নতুন আরেকটা পেজ যখন আসলাম, তখন কিন্তু আপনার এটার ম্যাটা টাইটেলটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। হ্যাঁ, এবং এই অ্যাবাউট আছে ম্যাটা ডেসক্রিপশনস কিন্তু আবার আরেকটা জিনিস, আলাদা একটা জিনিস। তো আপনি যদি এই ইউআরএলটা কপি করেন, ইউআরএলটা কপি যদি গুগলে সার্চ দেন, এখন দেখেন দেখেন এটার জন্য কিন্তু আলাদা আবার ম্যাটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন আপনারা। Gelic Paint is one of the country's leading paint brand. The company is also in 1990, মানে আগের যে মেটা ডেসক্রিপশন, এই যে এটা ছিল মেইন মেটা ডেসক্রিপশনস, এটার সাথে কিন্তু একটা মিল নেই। দেখেন ডিফারেন্স। তার মানে কি দাঁড়ালো, আমরা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা মেটা টাইটেল সেট করি এবং আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন সেট করি। এটা কেন করি, কারণ আমাদের পাবলিসিটি, মানে আমাদের এই প্রোডাক্টটা যাতে গুগল বিভিন্ন ওয়েতে চিনে। এই যেমন আমার গুগল প্রথমে এটা চিনছে, এরপরে আবার অ্যাবাউট আস দিয়ে আমি গুগলকে চিনাইছি, তারপরে আমি এবার ভিন্ন ভিন্ন যে ইন্ডিভিজুয়াল পেজেস গুলো আছে সব পেজগুলোতে যদি আমি এসইও রিলেভেন্ট কার্যকলাপগুলো সারি, তাহলে চিন্তা করেন আপনার এই ওয়েবসাইটের ভিতরে যদি 50টা পেজ থাকে, ইন্ডিভিজুয়ালি 50টা পেজ থাকে, তার মানে 50টা পেজের ভিতরে কিন্তু আমি 50টা মেটা ডেসক্রিপশন সেট করছি এবং 50টা মেটা টাইটেল সেট করছি। তার মানে প্রত্যেকটা মেটা ডেসক্রিপশনসে কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তার মানে এই 50টা ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড থেকে কোনো না কোনো কিওয়ার্ড কিন্তু যারা ভিজিটর্স বা যারা সার্চ দেয় গুগলে, তাদের সাথে আমার একটা মিলে যাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি বেশি থাকবে। সেই কারণে একটা ওয়েবসাইটের ভিতরে যত বেশি আপনার কিওয়ার্ড ইউজ করা যায়, মানে ভালো কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সচরাচর জিনিসপত্র গুগলে খুঁজে, সেই ধরনের কিওয়ার্ড যত বেশি আপনি আপনার ওয়েবসাইট ইউজ করতে পারবেন বিভিন্ন বিভিন্ন ওয়েতে বা ডিফারেন্ট ওয়েতে, ততই আপনার ওয়েবসাইটটা গুগল বেশি বেশি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। কারণ আপনার এই কিওয়ার্ডের সাথে মানুষের আকাঙ্ক্ষা বা চাহিদার সাথে মিলে যাবে। যখনই মিলে যাবে তখনই গুগল কিন্তু আপনার সাইটটাকে তার সামনে রিপ্রেজেন্ট করতে বাধ্য। যে আমি একটা জিনিস দিয়ে সার্চ দিলাম, যে ফর এক্সাম্পল ধরেন এখানে একটা লেখা আছে কি ডেকোরেটিভ পেইন্টস। এখন কেউ যদি গুগলে সার্চ দেয় যে বেস্ট ডেকোরেটিভ পেইন্টস ইন বাংলাদেশ, তখন কিন্তু আপনার এই পেজটা শো করার পসিবিলিটি থেকে যায়। কারণ কি, কারণ এখানে আপনি একটা মানুষের চাহিদা অনুযায়ী একটা কিওয়ার্ড আপনি ইউজ করছেন, যেটার নাম ডেকোরেটিভ পেইন্টস। এরপরে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস চিন্তা করেন এভাবে, মানে তো এই ক্লাসগুলো আমরা সামনে দেখবো। নেক্সট ক্লাসে আমাদের কিওয়ার্ড রিসার্চ আছে, যে একটা ওয়েবসাইটের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, বেস্ট কিওয়ার্ড কিভাবে ফাইন্ড আউট করতে হয়, এবং মানুষের চিন্তাটাকে আপনার মাথার ভিতর নিয়ে এসে সেটার ক্ষেত্রে মানুষের কাছে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, সেই বিষয়টাগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আমরা দেখব। সো আপনি এখানে খেয়াল করেন যে কি বলে, আচ্ছা, তো এখানে যেটা আমি বোঝাতে যাচ্ছিলাম যে ম্যাটা টাইটেল বা ম্যাটা ডেসক্রিপশন সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে, এটা আমি বুঝতে পারছি। এরপরে আসেন হেডার ট্যাগ। এটা হলো একটা হেডার ট্যাগ। তারপরে হলো পেজ কন্টেন্ট, সাইজ ও লেন্থ এবং কন্টেন্ট ডিউপ্লিসিটি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, কেউ একজন আপনার স্ক্রিনে দাগ টাগ দেওয়ার চেষ্টা করছেন, আপনারা
এটা করিয়েন না, কে কার থেকে আসতেছে আমি জানি না, তাহলে আমার প্রবলেম হয়, ডিস্টার্ব হচ্ছে আর কি। আচ্ছা, তো পেজ হেডার ট্যাগটা কি দেখুন। হেডার ট্যাগটা হলো যে একটা ওয়েবসাইটের হেডার ট্যাগটা কোথায় থাকে, এই যে এটা একটা হেডার ট্যাগ। এটা হলো একটা হেডার। আবার কোনো কোনো সময় দেখবেন যে এই জায়গাটাতে একটু বোল্ড করে লেখা থাকবে, একটু অনেক বড় থাকবে, নর্মাল ফন্টের থেকে বড় লেখা থাকে। হেডার ট্যাগ দেখি এমন আছে কিনা। এই যে এটাই দেখেন, যেমন এই যে এটা একটা হেডার ট্যাগ, এটা একটা হেডার ট্যাগ, এটা একটা হেডার ট্যাগ, মানে এই ফন্টের থেকে এটা কিন্তু আলাদা হেডার ট্যাগ। আর হেডার ট্যাগ সবসময় রিপ্রেজেন্ট হয় কিভাবে? হেডার ট্যাগ রিপ্রেজেন্ট হয় আমাদের ওয়েবসাইটের ভাষায়। হেডার ট্যাগ রিপ্রেজেন্ট হয় এভাবে, H1, H2, সরি H3, আচ্ছা এইভাবে আপনার H5 পর্যন্ত হবে। H5, H6 না স্যার? H4, H5, হ্যাঁ H6, সরি H6 পর্যন্ত হয়। H1 থেকে H6 পর্যন্ত হবে আপনার হেডার ট্যাগ। তো এখন H1টা হলো আপনার বড়, তারপর H2 আরো বড়, H3 আরো বড়, H4 আরো বড়, H5 আরো বড়, H6 আরো বড়। এখন না সরি, এটা হলো যে মানে বড় মানে ছোট আর কি। হ্যাঁ, সবচেয়ে H1 হলো সবচেয়ে বড়, এরপরে H2 আরেকটু ছোট, H3 আরেকটু ছোট, H4 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট, H5 H6 আরেকটু ছোট, মানে H6 হচ্ছে সবচেয়ে ছোট, মানে ছোট ফন্ট। হ্যাঁ, আমি দেখাবো আপনাদের অন পেজ অপটিমাইজেশন, এটা প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পারবেন। মানে ধরেন আমি যদি একটা হেডার ট্যাগ দিতে চাচ্ছি একটু মাঝারি টাইপের, তাহলে আমাকে ইউজ করতে হবে H4 অথবা H3। আর আমি যদি একটা হেডার ট্যাগ দিতে চাচ্ছি একদম বড়, অনেক বড় করে দেখতে চাচ্ছি, তাহলে দিতে হবে H1। আর যদি আরেকটু ছোট দিতে চাই তাহলে H2। এই এই কোডিংটি আমাদের ইউজ করতে হবে। তো H1 থেকে H6 এটা মনে রাখবেন, H1টা সবচেয়ে বড়, H6 হলো সবচেয়ে ছোট হেডার ট্যাগ। এখন এই হেডার ট্যাগ কেন র্যাঙ্কিং ফ্যাক্টরস? কারণ গুগল কি করে, গুগলের যে অ্যালগোরিদমটা বা গুগল যে মেকানিজম ইউজ করে র্যাঙ্ক করে একটা সফটওয়্যার, একটা ওয়েবসাইট, সেই গুগলের মেকানিজমটা হলো যে গুগল প্রথমেই চেক করে সে মেটা টাইটেলস, তারপরে চেক করে মেটা ডেসক্রিপশনস, তারপরে চেক করে যে হেডার ট্যাগ গুলা, মানে আপনার হেডার ট্যাগ গুলাতে কি পরিমাণ আপনি এই যে বড় বড় অক্ষর করে যেগুলো লেখেন, এগুলো তো আমরা নর্মালি ইন জেনারেলি আমরা যখন কোন একটা রচনাও লিখতে যাই, আমরা যদি হাতে ইন হ্যান্ডসে যদি একটা রচনা লিখি, গরুর রচনা বলেন বা কোন একটা আর্টিকেল লিখি, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, প্রথমে ইন্ট্রোডাকশন লিখি, এবং ইন্ট্রোডাকশন লেখাটা কিন্তু একটু বড় আকারে করে লিখি, তারপরে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখি, এরপরে আবার লিখি ডেসক্রিপশনস। তার মানে ডেসক্রিপশনসটা কিন্তু একটা আবার বোল্ড করে দিই। তার মানে কি দাঁড়ালো, এই যে ইন্ট্রোডাকশনটাকে বোল্ড করে দিলাম, ডেসক্রিপশনকে বোল্ড করে দিলাম, মানে এটা দিয়ে বুঝালাম যে তুমি এটার প্রতি একটু আকৃষ্ট বেশি হবে, মানে তুমি এটা যাতে ভালো করে তোমার চোখ পড়ে এটার পিছনে, এইটার কারণেই কিন্তু আমরা এটাকে বোল্ড করে দেই বা আন্ডারলাইন করে দেই। হ্যাঁ, তো ঠিক তেমনি এই গুগলের অ্যালগোরিদমটা এভাবে কাজ করে, যেই জায়গাটাতে আপনাদের একটু হাইলাইট করা থাকবে, এই যেমন এটা কিন্তু হাইলাইট করা, দেখেন এই জায়গাটাতে যদি আপনারা আসেন, এখন নর্মালি একজন একজন অ্যাজ এ সিম্পল বা জেনারেল ভিজিটর হিসেবে যদি আসেন, প্রথমেই কিন্তু আপনার চিন্তা থাকবে যে আপনার এইটার দিকে চোখ যাবে। হ্যাঁ, তো এইটার দিকে যেহেতু চোখ যাবে, তো সেহেতু আপনাকে কিন্তু আহ এটা প্রথম পড়বেন, মানে এখানে যতগুলো লেখা আছে সবগুলো লেখা থেকে কিন্তু আপনি এটাই পড়বেন। এটাই হলো বেসিক্যালি আমাদের সরি, হ্যাঁ বেসিক্যালি এটাই হলো আমাদের ব্যাপার। আর গুগলও এই অ্যালগোরিদমটা সবচেয়ে বেশি ইউজ করে। হ্যাঁ, সো এখানে আপনাদের এখানে আরেকটা জিনিস দেখেন, যে আমি যদি এইটার ভিতরে, এই ধরেন এটার ভিতরে যেমন এইটা হলো যে আপনার H3 অথবা H4 হতে পারে, এই এই হেডার ট্যাগটা ইউজ করা হয়েছে এখানে, আই এম নট শিওর, এটা আমি দেখলে বুঝতে পারবো। আচ্ছা, তো এই যে এটা কিন্তু এখানে কিন্তু কোনো হেডার ট্যাগ ইউজ করা হয় না, এটা কিন্তু একদম জেনারেল সেন্টেন্স, মানে জেনারেল ক্যারেক্টার ইউজ করা হয়েছে এখানে, জাস্ট টাইপ করে দেওয়া হয়েছে, এটার পিছনে কোনো বোল্ডও করা হয় না, এটার পিছনে কোনো হেডার ট্যাগ ইউজ করা হয় না বা আন্ডারলাইন কিছু ইউজ করা হয় না, একদম জেনারেল জেনারেল ক্যারেক্টার ইউজ করা হয়েছে।
এটাও কিন্তু আমরা এটা কিন্তু সেম জিনিস। তো আমরা যখন এই পেজটাতে আসি নর্মালি এইটার উপর চোখ যায়। তো এখন এই হেডার ট্যাগের ভিতরে যদি আমরা কোনো ভালো কিওয়ার্ড দিতে পারি, ভালো কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, যে মানুষ যে জিনিসগুলো দিয়ে গুগলে সার্চ দিতে পারে, পেইন রিলেভেন্ট কোনো কোশ্চেন যদি আসে, তো পেইন রিলেভেন্ট কোনো কোশ্চেন যদি মানুষ সার্চ দেয় তাহলে কি কি দিয়ে সার্চ দিতে পারে, সেই রকমের একটা লেখা যদি আমি এই হেডার ট্যাগের ভিতরে তুলে ধরতে পারি, তাহলে সেই হেডার ট্যাগটা গুগল কি করবে, অ্যালগোরিদম বা সার্চ কিওয়ার্ড হিসেবে ধরে নিয়ে সেটা মানুষের সাথে কোনো সার্চ যদি মিলে যায় তখন ওই পেজটা তার সামনে রিপ্রেজেন্ট করবে। আমি একটা কথা বলে রাখি, কোনো ওয়েবসাইটকে এসইও করা মানেই হলো তার ফ্রন্ট পেজকে এসইও করা তা নয়। আপনার টার্গেট থাকবে এই একটা ওয়েবসাইটের ভিতরে যদি 100টা পেজ থাকে, সেই 100টা পেজের কোনো না কোনো পেজ যদি আপনি কি করতে পারেন, মানুষের কাছে পৌঁছাতে পারেন বা রিপ্রেজেন্ট করতে পারেন, সেই পেজটার থ্রু থেকে কিন্তু ওটা আপনার ওয়েবসাইটের একজন সাইট ভিজিটরি হিসেবে কাউন্ট হবে। এবং আরো মজার ব্যাপার হলো যে আপনার যদি একটা সাপোর্টিং বা সাইট অন্য একটা লিঙ্ক পেজ যদি আপনার, ধরেন আমি এই ওয়েবসাইটের মেইন পেজটা কেউ পাচ্ছি না, বাট এই কন্ট্যাক্ট আস, এটা কিন্তু কন্ট্যাক্ট, দেখেন কর্পোরেট অ্যাড্রেস, মানে এই যে কন্ট্যাক্টের পেজ, এটা এই কন্ট্যাক্ট পেজটা যদি কেউ পায়, সেই কন্ট্যাক্ট পেজটা পাইলে কিন্তু অটোমেটিকলি হোম পেজ এখান থেকে যেতে পারতেছে। তার মানে দাঁড়ালো কি, আমার এই ওয়েবসাইটের ভিতরে 50টা লিঙ্ক পেজের কোনো একটা লিঙ্ক পেজ যদি মানুষের কাছে আমি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলেই কিন্তু আমার সাইটটা মানুষের কাছে আমার প্রোডাক্ট সম্পর্কে তার কাছে তুলে ধরতে পারলাম এবং সেটা ভিজিটর হিসেবেই কাউন্ট হচ্ছে। সো ইটস এ গুড সাইন, এটা একটা ব্যাপার, এটা মাথায় রাখতে হবে আপনাদের। আর একটা জিনিস হলো যে দেখেন, এটা গেল হেডার ট্যাগ। এরপর আছে পেজ কন্টেন্ট। পেজ কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? পেজ কন্টেন্ট হলো যে আপনার একদম সিম্পলি যদি বলি, এই ওয়েবসাইটের ভিতরে যা কিছু আছে সবগুলো মিলেই হলো পেজ কন্টেন্ট, মানে কন্টেন্ট, পেজ না। পেজ আর একটা জিনিস, কন্টেন্ট। কন্টেন্ট মানে বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট হলো একটা ওয়েবসাইটের ভিতরে যত ধরনের এলিমেন্টস ইউজ করা হয়, যা কিছু ইউজ করা হবে সবকিছু মিলেই হবে একটা কন্টেন্ট। সোজা কথা, আমরা একটা বাড়ি তৈরি করলে যেটা হয়, আমরা বলি কি, একটা বাড়ির ভিতরে কি থাকে, অনেকগুলো ফ্ল্যাট থাকে, অনেক ধরনের ইন্টেরিয়ার ডিজাইন থাকে, হ্যাঁ, বাথরুম থাকে, ব্যালকনি থাকে, বারান্দা থাকে, সিঁড়ি থাকে, লিফট থাকে, সবকিছু মিলেই কিন্তু হয় কি, একটা বাড়ি হয়। ঠিক তেমনি আপনার একটা ওয়েবসাইট হলো একটা বাড়ির সাথে তুলনা করেন, একটা ওয়েবসাইট হলো একটা বাড়ির মতো। এই ওয়েবসাইটের ভিতরে যত রকমের এলিমেন্টস, যে পিকচার, লেখা, কন্টেন্ট, গ্রাফ, ম্যাপ, হ্যাঁ, অ্যাড্রেস, ফোন নাম্বার, যা কিছু লেখা আছে সবকিছু কি আমরা ধরে নিব ডিজাইন, প্যাটার্ন, থিম, টেমপ্লেট, যা কিছু আছে কিনা সবকিছুই হলো কন্টেন্ট। তার মানে একটা ওয়েবসাইটের ভিতরে যা কিছু আছে সবগুলো জিনিসকে আমরা কন্টেন্ট হিসেবে কাউন্ট করবো, যেগুলো হলো কন্টেন্ট। আচ্ছা, তো এসইও করার জন্য কি ওয়েব ডিজাইন জানতে হবে? না, এসইও করার জন্য ওয়েবসাইট ডিজাইন জানতে হবে না, জানা থাকলে ভালো, না জানা থাকলে অসুবিধা নেই। আচ্ছা, তারপরে কন্টেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া হলো। এরপরে আসেন, এরপরে কি আছে? এরপর আছে সাইজ ও লেন্থ অফ কন্টেন্ট। ওকে, সাইজ ও লেন্থ অফ কন্টেন্ট। কন্টেন্ট সম্পর্কে আমরা বুঝলাম। তারপর হলো সাইজ ও লেন্থ অফ কন্টেন্টটা কি আসলে? সাইজ ও লেন্থ অফ কন্টেন্টটা হলো যে একটা ওয়েবসাইটের ভিতরে কি পরিমাণ কন্টেন্ট আছে সেটার একটা সাইজ মেজারমেন্ট আমরা বলতে পারি। আচ্ছা, এখন ধরেন আমি যদি এটা একটা ব্যাপার, আমরা আপনাদের এক্সাম্পল দেখি, এই ওয়েবসাইটটা যখন আমরা ওপেন করি, ওয়েবসাইট ওপেন করার পরে যখন আমরা নিচের দিকে ড্রাগ করি, নিচের দিকে ড্রাগ করলে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাতে গিয়ে কিন্তু আর নিচে যাওয়া যাচ্ছে না, মানে এখানে এন্ড, মানে এর নিচে আর কিছু নাই। তার মানে এই পেজটার, এই কন্টেন্টটার একটা লেন্থ আছে, টপ টু বটম পর্যন্ত দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় গিয়ে আর ড্রাগ করা যাচ্ছে না, এখানে থেমে যাচ্ছে। তার মানে এটার একটা সাইজ দেওয়া হয়েছে এই কন্টেন্টটার, বা এই কন্টেন্টটা যখন করা হয়েছে তখন এটার একটা ম্যাক্সিমাম সাইজ দেওয়া হয়েছে। এখন যদি এই ওয়েবসাইটটার কন্টেন্টটা বা এই কন্টেন্টের লেন্থ সাইজটা এরকমের দেওয়া হইতো যে এরকম ড্রাগ করতেছেন করতেছেন তো করতেই আছেন, শেষই হচ্ছে না, মনে করেন অনেক দূর পর্যন্ত গিয়ে তারপর শেষ হচ্ছে, 2 মিনিট এরকম ড্রাগ করতে করতে শেষ হচ্ছে, তখন কিন্তু আপনি অ্যাজ এ ইউজার হিসেবে আপনি নিজেই বিরক্ত হয়ে যেতেন, আপনার কাছে এটা ভালো লাগতো না, এটা বোরিং লাগতো, ধরো এটার কোনো শেষ নাই, এটা নিচে কি বা আছে, এর এমন কি আছে।
এই যে বোরিংনেসটা, এটা গুগল খুব সিরিয়াসলি ভাবে এটা কাউন্ট করে। তো আপনার কন্টেন্ট লেন্থ থাকতে হবে একটা মেজরিটি লেন্থ, একটা নির্দিষ্ট পরিমাণ ড্রাগিং পর্যন্ত আপনার লেন্থ থাকতে হবে। এখন সেটা বলতে পারেন যে স্যার সেটা কতটুকু পর্যন্ত হতে পারে। দেখুন এখানে যদি আমি কাউন্ট করি, ফার্স্ট ড্রাগ, সেকেন্ড ড্রাগ, থার্ড ড্রাগ, ফোর্থ ড্রাগ, ফিফথ ড্রাগ, সিক্স ড্রাগ, সেভেন ড্রাগতে গিয়ে আমার এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আপনি বলতে পারেন যে তাহলে কি এসইও এর কোনো নির্দিষ্ট পরিমাণে এটার একটা সাইজ লেন্থ আছে, কন্টেন্ট লেন্থের ড্রাগ সাইজ আছে? না, এটা নাই। বাট আমরা ইন কমনলি এটাকে কি করি, ম্যাক্সিমাম পর্যন্ত আমরা 10 ড্রাগ পর্যন্ত, মানে 10 পয়েন্টটা ড্রাগ পর্যন্ত আমরা এভাবে কাউন্ট করি। আপনার মাউস দিয়ে আপনি ড্রাগ করে 10টা পর্যন্ত গেলে যতটুকু পর্যন্ত লেন্থ যায় ততটুকু পর্যন্ত হইলো আমাদের স্মার্ট বলি আমরাকে, যে স্মার্ট সাইজ। হ্যাঁ, এখানে আপনি বলছেন যে একজনের কোশ্চেন করছে, ভেরি গুড কোশ্চেন, যে ফেসবুকের কন্টেন্ট লেন্থ আছে কিনা, আবার গুগলের কন্টেন্ট লেন্থ আছে কিনা। দেখুন ফেসবুকের তো কোনো কন্টেন্ট লেন্থের প্রয়োজন নাই। ফেসবুক কি কোনোদিন এসইও করতে যাবে গুগলের কাছে, বা গুগল নিজে কি নিজের কাছে কোনোদিন এসইও করতে যাবে? যাবে না। অতএব আমাদের এখানে কোশ্চেন গুলো আসতেছে কিন্তু ওয়েবসাইট বা কোনো সফটওয়্যারের ডিজাইন নিয়ে না। আমাদের কোশ্চেন গুলো আসতেছে যে আমি আমার ওয়েবসাইটটাকে যে গুগলে র্যাঙ্ক করব, সেটা করার পিছনে আমাদেরকে কি কি করলে আমাদের জন্য ভালো হবে সেইগুলা। তো ফেসবুক কোনোদিনও এসইও করতে গুগলের কাছে যাবে না, আর গুগলও কোনোদিন মার্কেটিং করতে ফেসবুকের কাছে যাবে না। অতএব তাদের সাইজ কন্টেন্ট বা সাইজ লেন্থ কি হবে বা কত হওয়া উচিত সেটা নিয়ে মাথা ব্যথা না করাটাই বেটার, না করলেও হবে। কারণ ফেসবুক হলো একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক কোনো ওয়েবসাইট না। এখানে আপনাদের একটু বুঝতে চিন্তা করতে হবে যে আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি কোনো সোশ্যাল মিডিয়া তৈরি করে সেই সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মতন একটা সোশ্যাল মিডিয়া সাইট তৈরি করে কিন্তু আপনি কখনই গুগলের কাছে এটা এসইও করতে যাবেন না। আপনি এসইও করার উদ্দেশ্য হলো যে আপনার বিজনেস প্রোডাক্ট, আপনার বিজনেস প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন বলেই আপনি সেটা সেই সোশ্যাল মিডিয়াগুলোর কাছে বা সার্চ ইঞ্জিনগুলোর কাছে আপনার স্বর্ণাপন্ন হচ্ছে। অতএব এখানে ই কমার্স সাইট, সোশ্যাল মিডিয়া, তারপরে আপনার কানেক্টিং সাইট, এইগুলো এই আওতার বাইরে রাখাটাই বেটার। এগুলো নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের চিন্তাটা শুধুমাত্র বিজনেস পার্সপেক্টিভ, বিজনেস প্রোডাক্ট, সেই বিজনেস প্রোডাক্ট বা কর্পোরেট ওয়েবসাইট বা বিজনেস প্রোডাক্ট রিলেভেন্ট ওয়েবসাইট কিভাবে সাইজ লেন্থ হওয়া উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আমাদের এসইওর ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করি, সেটা হলো যে 10 ড্রাগস, মানে 10টা পয়েন্টার ড্রাগস পর্যন্ত যদি হয় তাহলে আমাদের জন্য বেটার হয়। এর বেশি যদি আপনি করেন আপনাকে কেউ বাধা নিষেধ দিচ্ছে না, বাট সেটা ইউজারের বিরক্তি আসতেছে। আপনার নিজের কথাই আপনি চিন্তা করেন, আপনাকে যদি এরকম ড্রাগ করতে বলা হয় যে একটা ওয়েবসাইট খালি ড্রাগ করতেছেন তো করতেই আছেন, শেষ হচ্ছে না, আপনি কতক্ষণ ভালো লাগবে? আর সেটা যদি ফেসবুকের মতন ওয়েবসাইট হয় তাহলে ভালো লাগবে, কারণ যত নিচে যাচ্ছেন ততই আপনি রং বেরঙের ছবি দেখতে পারতেছেন, রং বেরঙের পিকচার দেখতে পারতেছেন, রং বেরঙের পোস্ট দেখতে পাচ্ছেন, সেটা আপনার ভালো লাগবে। কিন্তু আপনার একটা কোম্পানির ওয়েবসাইট যদি খালি নিচে যেতেই বলে আপনাকে অনেক দূরে যেতে বলে, তখন কিন্তু আপনি 2-3 বার ক্লিক করার পর তৃতীয়বার আর আপনি ক্লিক করবেন না। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাই কিন্তু গুগল মূলত তাদের অ্যালগোরিদমে সেট করে নিয়েছে। এই জন্য আমাদের গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস এর অন্যতম একটা বিষয় হলো আপনার ওয়েবসাইটের কন্টেন্ট লেন্থ কি পরিমাণ, কত বড় কন্টেন্ট লেন্থ, এটাই। এরপরে আসেন যে কন্টেন্ট ডুপ্লিসিটি। কন্টেন্ট ডুপ্লিসিটিটা কি? কন্টেন্ট ডুপ্লিসিটি হলো একদম সিম্পলি সেটা হলো যে কন্টেন্ট কিভাবে ডুপ্লিকেট করা, যে কন্টেন্ট যেটা বলা হয়। তো আমরা কন্টেন্ট সম্পর্কে তো জানি যে কন্টেন্ট বলতে আমরা কি বুঝি। তো আপনি কন্টেন্ট কি, ওয়েবসাইটের যত রকমের এলিমেন্টস ইউজ করা হয়েছে সবগুলোই হলো কন্টেন্ট। এখন দেখা গেছে এলিট পেইন্ট এরকমের একটা পিকচার, এই বাড়ির পিকচারটা ইউজ করছে এলিট পেইন্ট। হ্যাঁ, এখন ডিসকানেক্ট হয়ে গেছিল, আমার ভয়েস শুনেন না মনে হয় আপনারা এতক্ষণ, নাকি? আর কথাটা বেজে বেজে আসতেছে স্যার। এখন ক্লিয়ার শোনা যায়, দেখা যায় না এই যে। হ্যাঁ, ইন্টারনেট এখন এখন প্রবলেম শোনা শুরু। গেছে, এখন ঠিক আছে, স্ক্রিন দেখা যায়। কারণ কথা শোনা যায় আমার।
হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার জি শুনতে পাচ্ছি, জি ক্লিয়ার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো কন্টেন্ট ডুপ্লিসিটিটা হলো যে আপনার কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্ট যদি আপনি নিজে কপি করে সেটা আপনার ওয়েবসাইটের ভিতরে বসান, সেটাই কন্টেন্ট ডুপ্লিসিটি বলা হয়। সেটা হতে পারে একটা পিকচার, সেটা হতে পারে একটা লোগো, সেটা হতে পারে কোনো একটা আর্টিকেল। ধরুন এই লেখাটা এলিট পেইন্ট লিখছে, এখন আপনি যদি এটা হুবহু কপি করে আপনার ওয়েবসাইটের ভিতরে এই লেখাটা আপনি বসান, তাহলেই এটাকে কন্টেন্ট ডুপ্লিসিটি বলা হবে। এটা ডুপ্লিসিটি কাকে বলা হবে? আপনার লিখবেনকে কিন্তু কোনো ক্লেম করবে না, ক্লেম করবে যে পরে বসাবে সে। কারণ এই ডেটাটা যে এলিমেন্টের নিজস্ব ডেটা, সেটা অলরেডি গুগল কাউন্ট করে নিয়েছে। কারণ এই ডেটাটা গুগল এলিমেন্ট তারা আগে ইউজ করছে। এখন আপনি যদি নতুন করে এই হুবহু এই একই লেখাটা আপনার ওয়েবসাইটে বসান, তখন কিন্তু আপনি হয়ে যাবেন সেকেন্ড ব্যক্তি। তো সেকেন্ড ব্যক্তি যে তাকে তখন এটাকে কপিরাইট ক্লেম করবে, তখন এটা হয়ে যাবে কন্টেন্ট ডুপ্লিসিটি আপনার জন্য। তো এই কারণে এসইও করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি কোনো রকমের কন্টেন্ট ডুপ্লিসিটি করতে পারবেন না। এটাকে আপনাকে চেক করতে হবে যে আপনার যে বায়ারের ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করবেন, সেই বায়ারের ওয়েবসাইটের ভিতরে কোনো রকমের কপিরাইট কন্টেন্ট আছে কিনা, বা কোনো রকমের কপিরাইট কোনো আর্টিকেল আছে কিনা, সেগুলো আপনাকে আগে প্রথমে চেক করে নিতে হবে। যদি এগুলো থাকে, সেক্ষেত্রে আপনার বায়ারকে সাজেস্ট করতে হবে যে তোমার ওয়েবসাইটের ভিতরে কপিরাইট কন্টেন্ট আছে বা কপিরাইট আর্টিকেল আছে, তুমি এই জিনিসগুলোকে চেঞ্জ করে আবার নতুন করে দাও, আদারওয়াইজ কিন্তু গুগল তোমার এটাকে ব্ল্যাক লিস্টেড করতে পারে, পসিবিলিটি আছে। আপনি আপনার এন্ড থেকে আপনার সেফ থাকার জন্য যা যা পরামর্শ দেওয়া দরকার সেটা আপনি আপনার বায়ারকে দিবেন। আর কন্টেন্ট ডুপ্লিসিটি কিভাবে ফাইন্ড আউট করতে হয়, এটা আপনারা আমাকে মনে করাই দিবেন, আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি ভুলে যেতে পারি যে কিভাবে আপনার একটা কন্টেন্ট ডুপ্লিসিটি বের করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার মাথায় যদি থাকে ইনশাল্লাহ, না থাকলে আপনারা নিশ্চয়ই যে কোনো একটা সময় যখন আমরা আর্টিকেল রাইটিং এর কাজ করব, ওই আর্টিকেল রাইটিং এর ক্লাসটাতে আপনারা আমাকে স্মরণ করাই দিন। এটাই হলো কন্টেন্ট ডুপ্লিসিটি আর ব্যাপার। তারপরে আসেন আপনার, এরপর আসে ইউআরএল ক্যানোনালাইজেশন। ইউআরএল ক্যানোনালাইজেশনটা আমি এখন আপনাদেরকে বলবো না, এটা আমি প্র্যাকটিক্যাল না দেখালে আপনারা বুঝবেন না, যখন দেখাবো তখন আমি এটা নিয়ে আলোচনা করবো আপনাদের। এরপরে হলো অপটিমাইজ ইমেজেস, ইমেজ অপটিমাইজেশন। এরপরে আরেকটা আছে লাস্ট ফ্রেশলি নিউ আপডেটেড কন্টেন্টস। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি ইমেজ অপটিমাইজড। ইমেজ অপটিমাইজেশন বিষয়টা কি? ইমেজ অপটিমাইজেশনের বিষয়টা হলো যে দেখেন এখানে আপনারা এই যে বিভিন্ন ইমেজ ইউজ করা হয়েছে এখানে, হ্যাঁ। তো আমি যদি ইমেজগুলোর কি নাম দিছি সেগুলো যদি একটু দেখতে চাই, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যানিমেশন ডট জেপিজি, তারপরে আপনার বিভিন্ন পিকচারের এক একটা নাম দেওয়া আছে। এখন আপনারা অনেক সময় গুগলে দেখবেন যে আপনাদের এই ওয়েবসাইটটার ভিতরে কখনো কখনো যদি কোনো বিষয় দিয়ে আপনারা সার্চ দেন, যে ধরুন আমি সার্চ দিলাম পেইন্ট ইন বাংলাদেশ, আমি এটা দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে অনেক রকমের লেখা আসতেছে। এখন আমরা অনেক সময় দেখি কি, এটা এখন দেখাচ্ছে না যদিও, অনেক সময় দেখবেন যে এই সার্চের ক্ষেত্রে এখানে কোনো ইউটিউবের কোনো সাইন চলে আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে একটা পিকচার শো করে, বা কোনো কোনো ক্ষেত্রে ফেসবুকে কিছু একটা শো করে। হ্যাঁ, এই যে জিনিসগুলো শো করে, এই যে এখানে যদি একটা পিকচার শো করতো এখন এখানে, তাহলে কিন্তু ওই পিকচারটার কারণেই কিন্তু গুগল আপনার ইউজারের কাছে এই জিনিসটা শো করছে। এখানে বিষয়টা কি, গুগল আপনার ওয়েবসাইটের কোনো তথ্য খুঁজে পাচ্ছে না। গুগল আপনার ওয়েবসাইটের কোনো তথ্য খুঁজে পাচ্ছে না, না পাওয়ার কারণে সে আপনার ওয়েবসাইটের ভিতর থেকে একটা পিকচার খুঁজে পেয়েছে, যে পিকচারটার নাম লেখা ছিল আমি যে বিষয়টা দিয়ে সার্চ দিতেছি সেটা রিলেভেন্ট। ধরুন আমি সার্চ দিছি কি পেইন্ট ইন বাংলাদেশ, পেইন্ট ইন বাংলাদেশ দিয়ে সার্চ দেওয়ার কারণে এই রিলেভেন্ট, ধরেন এই পেইন্ট ইন বাংলাদেশ রিলেভেন্ট কোনো ডেটা কোনো জায়গা থেকে খুঁজে পাচ্ছে না, বাট একটা পিকচারের লেখার সাথে, একটা পিকচারের নামের সাথে এই লেখাটা মিলে গেছে। তখন কি করবে গুগল, ওই পিকচারটা কি করবে, ওই পিকচারটা এখানে এত দুষ্টামি করে না, যাও তুমি মার কাছে যাও, তোকে আস্তে আস্তে খালি ফলতেই আছে, আমি বুঝতেছি না। এই ড্রপ দাও এখন।
ওষুধ খাওয়ার ড্রপ দাও। তো ওই পিকচারটা প্লিজ আপনারা মিউট করে রাখেন সবাই। আপনাদের ফ্যামিলিগত পার্সোনাল কথা বললে সেগুলো নয়েজ আসে, আমাদের তখন কনসেন্ট্রেশন চলে যায়। সবাই মিউট করে রাখেন, কোশ্চেন করলে আমাকে তখন আনমিউট করে। আচ্ছা, তখন এই যে আমি যে বিষয়টা দিয়ে সার্চ দিলাম, এখন সেটা যদি গুগল খুঁজে না পাই তো এই রিলেভেন্ট ডেটা, তখন ধরেন আমার একটা ওয়েবসাইটের ভিতরে আমি এই নামে একটা পিকচার সেভ করে রাখছিলাম, সেই পিকচারটা কিন্তু তখন গুগল এখানে শো করাতো। তার মানে কি দাঁড়ালো, একটা পিকচারের মাধ্যমে কিন্তু একজন ভিজিটর আপনার ওয়েবসাইটের ভিতরে আসতে পারে। এটা কি বলা হয়? ইমেজ অপটিমাইজেশন। আচ্ছা, আমি আপনাদের একটা পরীক্ষা করবো আজকে। সেটা হলো যে জীবনে তো অনেক পিকচার ফেসবুকে আপলোড করছেন, বন্ধুরা দিয়ে, বান্ধবী দিয়ে, আত্মীয় স্বজন, ওয়াইফ, হাজবেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডকে দিয়ে। কার পিকচার গুগল চিনে আজকে সেটা টেস্ট হবে আপনাদের, দেখি কতটুকু জনপ্রিয় আপনারা এক একজন। বলেন, একজনের নাম বলেন। ফেসবুকে তো লাইফে অনেক পিকচার আপলোড করছেন না, দেখি এখন আপনার পিকচার গুগল চিনে কিনা। মোহাম্মদ নুরুল নবী সামদানি। হ্যালো, মোহাম্মদ নুরুল নবী সামদানি। এখানে টাইপ করেন, চ্যাট বক্সে টাইপ করেন, আমি এখান থেকে নিব। ফুল নেম দিবেন, আপনাদের নাম, নট ফেসবুক আইডি। কৃতজ্ঞতাবোধ এবং অন্যের প্রতি সদয়, এগুলো হচ্ছে দেখাতে ভুলে যাচ্ছে। তো উই নিড টু সে থ্যাঙ্কস, রাইট? এন্ড যেটা হয় আমাদের বাঙালিদের, যে থ্যাঙ্কস বলার পরে কাউকে মানে একটু জোর করে যে ওয়েলকাম বলবে, এটা শোনা যায় না। মানে ওয়েলকাম বলে না, বলতে এত আসতে বলে যে লোক থ্যাঙ্কস দিচ্ছে, তার নাম পর্যন্ত পৌঁছে না, মনে যেন গলায় আটকে থাকে, এরকম হয় না? আচ্ছা, কেউ কি কথা বলতেছেন না? কেউ একজন আমাকে কি কোনো কোশ্চেন করতেছে? আপনার ভয়েস একদম স্লো, আমি কিছুই শুনতে পাচ্ছি না ভাইয়া। কেউ যদি কথা বলে থাকেন তাহলে আপনি আরো। থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ মিলিয়ন, মিলিয়ন বাট মানে 1 মিলিয়ন ধন্যবাদ। অনেক স্যার কে যেন ওখানে কথা বলতেছে, বলেন ওনাকে যদি আনমিট করে দেন, এটা তো প্রবলেম। আচ্ছা, নাসির উদ্দিন, দেখি নাসির উদ্দিন নামে গুগল কাউরে চিনে কিনা। নাসির উদ্দিন আছেন আপনি এখানে? রেসপন্স করেন। নাসির উদ্দিনের পিকচার তো আমি চিনবো না, যে নাসির উদ্দিন সে বলেন যে আপনার পিকচার এখানে আছে। স্যার মনে হয় সেকেন্ড ম্যান। না, উনি নাই। আচ্ছা, নাসির উদ্দিন নাই, তো পরে আরেকজনের নাম বলেন। শাকিল মাহমুদ। শাকিল মাহমুদ। জি স্যার, শাকিল মাহমুদ। SAKIL। জি স্যার আমারটা সার্চ দেন, আমার টিভির নাম স্যার MHMUD দিচ্ছি একজন করে দিচ্ছি। শাকিল মাহমুদ, MAHMUD। MAHMUD মাহমুদ। জি স্যার, জি স্যার। আছেন আপনি? না, এখানে নাই স্যার। নাই স্যার, এখানে নাই। আপনার জীবনে ফেসবুকে আপলোড করেন না পিকচার? কত পিকচার করছেন? হ্যাঁ, ফেসবুক অনেকগুলো পিকচার। এক পিকচার আপলোড করছেন, কিন্তু আপনার কি বলছি না। স্যার আমারটা যদি কাইন্ডলি জানতে স্যার শফিকুল ইসলাম। ফেসবুকে আপলোড করলে কি আপনার গুগলে সেটাই হবে স্যার? নট ফেসবুক, লাইফে তো বহুত জায়গায় করছেন, বিডি জবসে করছেন। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি একটা এক্সাম্পল দিলাম, মানে অনেক জায়গায় তো করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। সিবিতে ভাই, করছেন, আমারটা স্যার- তারপরে করছেন, ইমেইলে তো করছেন। ইমেইলে তো আছে আপনাদের সবার। হ্যাঁ, ইমেলে সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় আছে, একটা কিন্তু প্রোডাক্ট, তাই এখানে না? গুগলেরই তো একটা সাব প্রোডাক্ট, কিন্তু তারপরেও কিন্তু আপনার পিকচার গুগল চিনে না। আচ্ছা বলেন, তারপরে কি? শফিকুল। স্যার শফিকুল ইসলাম স্যার। SISA স্যার, SISA। হ্যাঁ, SHAFIKUL। ঠিক আছে। কে হবে স্যার, কিউ না স্যার। আছে? স্যার নাই, নাই এই পেজে স্যার। তাই, তার মানে আপনার পেজ গুগল আপনার পিকচার চিনে না, র্যাঙ্ক হন না আপনি। আর কে জানি চ্যাট বক্সে হ্যালো, ভাইয়া। গাজী সাইদুর রহমান দেন, গাজী ভাইয়া, সাইদুর রহমান। মোহাম্মদ স্যার লিয়াকত আলী তালুকদার দেন।